আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় পানি নিরাপত্তা সংখ্যা করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন সাবেক ভূমি সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হাওলাদার। অনলাইনে যুক্ত আছেন বুয়েটের অধ্যাপক, পানি ও বন্যা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডক্টর সাইফুল ইসলাম এবং রিভার আইন পিপলের পরিচালক, বিশিষ্ট নদী গবেষক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। দর্শক, দখল ও দূষণের কারণে ঢাকার চারপাশের নদী ও জলাশয়ের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে রাজধানীর প্রায় 2,30,00,000 নগরবাসীর জন্য প্রয়োজনীয় পানির প্রায় 70% উত্তোলন করতে হচ্ছে মাটির নিচ থেকে। শুধু ঢাকা ওয়াসায় প্রতিদিন প্রায় 33 লাখ ঘনমিটার ভূগর্ভস্থ পানির উত্তোলন করছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসেবে ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর 2 মিটার বা 7 ফুট করে নেমে যাচ্ছে। গবেষণা বলছে 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটারে, 2005 সালে যা নেমে হয়েছে 45 মিটার, 2010 সালে 60 মিটার এবং 2023 সালে নেমে গেছে 75 মিটারে। 2050 সালের মধ্যে এটি নেমে যেতে পারে 120 মিটারে। জনসংখ্যা বৃদ্ধি, পানি সেচ এবং শিল্প উৎপাদন সহ নানান কারণে দেশে ক্রমাগত বেড়ে চলেছে পানির চাহিদা। এর বিপরীতে দখল, দূষণ, অপচয়, জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় নদীর পানির প্রবাহ কমায় প্রতিনিয়ত কমছে পানির পরিমাণ। আবাসন প্রকল্প আর শিল্পায়নের নামে সারা দেশে ভরাট করা হচ্ছে নির্মাঞ্চল। এতে নষ্ট হচ্ছে পানির আধার। গত কয়েক দশক ধরে অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে দেশের বরেন্দ্র অঞ্চলের 40%-এরও বেশি ইউনিয়নে পানির শূন্যতা দেখা দিয়েছে। ফলে এসব এলাকার খাবার ও সেচের পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। ওয়াটার এইডের হিসাবে সুপ্রিয় পানি পাচ্ছে না দেশের প্রায় 2.5 কোটি মানুষ। লালমনিরহাট ও কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার, গঙ্গাধর ও জিঞ্জিরাম সহ 26 নদ-নদী প্রায় শুকিয়ে গেছে। নদীর বুকে জেগেছে মাইলের পর মাইল দীর্ঘ ঝড়। এসব নদীর উপর নির্ভরশীল মানুষেরা হয়ে পড়েছেন কর্মহীন, অনেকেই বদলে ফেলেছেন পেশা। এই যখন অবস্থা, তখন দেশের পানির ভবিষ্যৎ নিরাপত্তায় করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠান। আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, পানি নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ কতখানি ঝুঁকিতে রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। পানি নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ যথেষ্ট ঝুঁকিতে আছে। আমরা কেবল পানি খেয়ে বেঁচে থাকবো, এই পানিটুকু থাকাই কিন্তু আমাদের পানির চাহিদা পূরণ কিংবা পানির প্রয়োজন শেষ হয়ে যাওয়া নয়। কারণ আমরা যদি দেখি যে আমাদের এই ভূখণ্ডে আমাদের কৃষি নির্ভর অর্থনীতি, আমাদের ভূমির গঠনের সাথে নদীর সম্পর্ক, আমাদের জীববৈচিত্র্যের সাথে আমাদের নদীর সম্পর্ক, এগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আপনি আজকে আলোচনার শুরুতেই আপনি একটা কথা বলেছেন যে আন্তঃসীমান্তীয় নদীর কথা বলেছেন। এটি আমরা মনে করি যে আন্তঃসীমান্তীয় নদীগুলো নিয়ে কথা হওয়াটা খুব জরুরি, খুবই জরুরি। কেন জরুরি? এই যে আমার কাছে একটা বই আছে, এটা আমার নিজেরই লেখা একটা বই। এই বইটার মধ্যে আমি দেখিয়েছি যে 2 শতাধিক আন্তঃসীমান্ত নদী আছে আমাদের। অর্থাৎ আমাদের বাংলাদেশ ভারত অভিন্ন নদীর সংখ্যা 2 শতাধিক, কিন্তু আমরা জানি যে 54টা নদী আছে আমাদের আন্তঃসীমান্ত। তাহলে আমাদেরকে আন্তঃসীমান্ত নদী 54টা। এখন আপনাকে বলি, ভারত তারা একটা বেসিন প্রকল্প হাতে নিয়েছে, ওরা বলে আন্তঃনদী সংযোগ প্রকল্প। সেই আন্তঃনদী সংযোগ প্রকল্পের প্রথম পদক্ষেপ হিসেবে তারা পানি প্রত্যাহার করেছে তিস্তা নদীর। 2014 সালে যখন ভারত একতরফা পানি প্রত্যাহার করেছে, তখন কিন্তু আমরা এটা নিয়ে অনেক কথা বলবার চেষ্টা করেছি, অনেক আন্দোলন করেছি, কিন্তু কোনো কাজ কিন্তু হয়নি। 2014 সালের পর এ পর্যন্ত এসে আমরা কি দেখেছি? তারা নতুন করে তারা ওখানে বলছে জলঢাকা নদীর পানি তারা প্রত্যাহার করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। জলঢাকা মানে হচ্ছে ওদের ওখানে যেটা জলঢাকা, বাংলাদেশে সেটা ধরলা নদী। আমি একটা খুব সহজ হিসাব আপনাকে বুঝিয়ে বলি। নীলফামারী দিয়ে যেই নদী ঢুকেছে, নীলফামারী দিয়ে তিস্তা ঢুকেছে, তিস্তা থেকে কুড়িগ্রামের ধরলা পর্যন্ত যদি আপনি চিন্তা করেন, তাহলে মধ্যবর্তী যে দূরত্ব আছে, এই দূরত্বে আর যেগুলো আন্তঃসীমান্ত নদী আছে, সেই নদীর পানি কিন্তু তারা তাহলে প্রত্যাহার করে ফেলছে। তাহলে এখন তারা পানি নিচ্ছে হলো কুড়িগ্রাম থেকে নীলফামারী পর্যন্ত। এরপর যখন আস্তে আস্তে সারা বাংলাদেশের সব পানি তারা প্রত্যাহার করবে, তখনও যদি আমরা মনে করি যে ভারত পানির প্রশ্নে ঠিক আছে, পানি চাওয়া আমাদের ঠিক আছে, পানি না হলেও আমাদের চলবে, এটা কিন্তু চলবে না। কেন চলবে না? আমি দুটো ছোট্ট ছোট্ট উদাহরণ বলি। আমরা তো নদী প্রযুক্তি কিংবা নদী প্রকৌশল ভালো বুঝি না, বুঝবার কথাও নয়। আমরা নদী নিয়ে আন্দোলন করি, কিন্তু
আমাদের দেখা এবং বোঝা যেটা দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে কেন কেন সমুদ্রের লোনা পানি আগের চেয়ে বেশি উঠে আসছে। কারণ হলো যে এখানে পানির চাপ কমে গেছে। পানির চাপ কমে গেছে মানে কি? সে পানিটা কোন পানির চাপ কমেছে? যেই পানি তিস্তা নদীতে থাকার কথা ছিল, যে পানিটা ভারত সেচ প্রকল্পের কাজ করে, যে পানিটা তারা প্রত্যাহার করে মেসি নদীতে নেয় বিহারে, এই পানি কিন্তু আমাদের সমুদ্রে গিয়ে চাপ তৈরি করে লোনা পানিকে ঠেকিয়ে রেখেছিল। তাহলে আমাদের যে ক্ষতি হলো, 1997 সালে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন হয়। এই আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনে বলা হয়েছিল যে এই কনভেনশন কার্যকর হবে তখন যখন এখানে 35টি দেশ অনুসমর্থন করবে। আমরা হচ্ছে এক দুর্ভাগা জাতি বাঙালি, যে পৃথিবীতে সবচেয়ে বেশি জরুরি আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনের বাংলাদেশের, আজ অব্দি বাংলাদেশ এই কনভেনশনে অনুসমর্থন করে নাই। এমনকি দীর্ঘদিন এটা ঝুলেছিল শুধু 35তম দেশ অনুসমর্থন করছে না বলে। তো আমরা তো অনুসমর্থন করলেই সেটি কার্যকর হতো। 2014 সালে এটা ভিয়েতনাম 35তম দেশ হিসেবে অনুসমর্থন করেছে এবং অনুসমর্থন করার ভিতর দিয়ে কার্যকর হয়েছে। এটা নানান অনুচ্ছেদ আছে, কিন্তু বাংলাদেশ চাইলে এটার কিন্তু প্রতিকার চাইতে পারে। বাংলাদেশের এই প্রতিকার চাওয়ার অনেকগুলো জায়গা আছে। শুধু শুধু নদীর জন্য চাইতে হবে তা না। আমাদের কৃষির ক্ষতি হচ্ছে, আমরা প্রতিকার চাইতে পারি। আমাদের অর্থনীতির ক্ষতি হচ্ছে, আমরা প্রতিকার চাইতে পারি। আমাদের যোগাযোগ ব্যবস্থা ক্ষতি হচ্ছে, আমরা প্রতিকার চাইতে পারি। আমাদের লোনা পানি উপরে উঠে আসছে, আমরা প্রতিকার চাইতে পারি। প্রতিকার চাবো কিনা এইটা হচ্ছে একটা ব্যাপার। একদিকে দেশের ভিতরে আমলাতান্ত্রিক জটিলতা, আর একদিকে আমাদের এই পররাষ্ট্র নীতি, দুইয়ে মিলে আমাদের আসলে এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে বেরোবো, আমরা সেটা নিয়ে আপনার কাছে আবার আসবো। অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, বাংলাদেশে ক্রমাগত ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, আবার ভূগর্ভস্থ উৎসের উপর নির্ভরতা অস্বাভাবিকভাবে বাড়ছে। এর কারণ কি এবং এর পরিণতিটা আসলে কি বলে আপনি মনে করেন? সাইফুল ইসলাম। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে ভূগর্ভস্থ পানির স্তর সব জায়গায় নামছে না আসলে। আমরা বড় বড় যে শহরগুলি, বিশেষত ঢাকা, চিটাগাং, এখানে আসলে খুবই আশঙ্কাজনক ভাবে না। তাহলে আমরা যদি রাজশাহী অঞ্চল বলি, আপনার বরেন্দ্র অঞ্চল যদি বলি, এসব জায়গাতেও তো আপনার গভীর নলকূপ বসেও তখন পানি পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওই রাজশাহী বরেন্দ্র হচ্ছে আমাদের ড্রাই প্রোন এরিয়া আর কি, যেখানে খরা দেখা দেয় এবং এখানে পানির অ্যাভেলেবিলিটি সে কারণেই তো ওখানে আপনার নদীতে পানি থাকা সঞ্চালনটা খুব জরুরি। হ্যাঁ, এই যে সেটাই আসছিলাম একটু, যেটা হচ্ছে যে আপনার ভূগর্ভস্থ পানি যেখানে আমরা বেশি মাত্রায় উত্তোলন করছি সেখানে পানি থাকছে না, যেমন শহরগুলিতে এবং বড় শহরগুলিতে, বিশেষত ঢাকা, চিটাগাং, বরেন্দ্র অঞ্চলে কিন্তু আমাদের ডিপ টিউবওয়েল প্রকল্প আছে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। বাংলাদেশে যে বৃষ্টি হয়, হ্যাঁ, সেটা বর্ষার সময় কিন্তু মাটিতে এটা পানিটা যায়, যেটাকে আমরা রিচার্জ বলি। হ্যাঁ, কিন্তু আমরা যে উইথড্রল করি এর ডিফারেন্সটা যখন বেশি হয়ে যায়, যেটাকে আমরা তখন মাইনিং বলি। ঢাকাতে আপনি যেটা বলছিলেন প্রথমে, যে 2 মিটার বা তার থেকেও বেশি প্রতি বছর পানির স্তর নিচে নামছে। এর প্রধান কারণ কি? ঢাকা শহরে 2 কোটির উপর লোক বসবাস করে, তাই না? এর পানির চাহিদা মিটানোর জন্য আমাদের কিন্তু ভূগর্ভস্থ পানির উপরে আমরা বেশি নির্ভরশীল ছিলাম, কারণ এটা সহজলভ্য, সহজেই আপনার বাসায় দিয়ে দেওয়া যায়, সামান্য একটু ক্লোরিন বা অতি সহজে, ট্রিটমেন্ট দরকারই হয় না। গ্রাউন্ড ওয়াটারে প্রায় 80% পানি গ্রাউন্ড ওয়াটার থেকে আসতো, ভূগর্ভস্থ পানি ছিল, এবং 20% আসতো হলো আপনার সারফেস ওয়াটার থেকে। যেটা ঢাকা ওয়াসা যে পরিকল্পনাটা নিয়েছে, তারা নতুন নতুন বেশ কয়েকটি ট্রিটমেন্ট প্ল্যান করে এখন তারা উল্টে দিতে যাচ্ছে। যেহেতু আশঙ্কাজনক ভাবে কমে যাচ্ছে, তারা চাচ্ছে যে এটাকে 65% অন্তত সারফেস ওয়াটার থেকে আসবে, এবং সেক্ষেত্রে আমাদের এই পানি আনার জন্য ট্রিটমেন্ট করা থেকে শুরু করে সমস্ত কস্টটাই কিন্তু অনেক বাড়ছে। আর দ্বিতীয় আর একটা জিনিস এই ভূগর্ভস্থ পানির ক্ষেত্রে বড় শহরগুলিতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই নদীগুলি দূষণে এবং দখলে আছে, যার ফলে কিন্তু ট্রিটমেন্ট কস্ট মারাত্মক বেড়ে যায়। তো এই পরিমাণ যদি আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে যে আপনি পানি নিরাপত্তার কথা বলছেন, এটা কিন্তু হুমকির মুখে পড়বে, এবং আমাদের এখন থেকেই কিন্তু এই দূষণ এবং দখল নদীকে কমাতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, বলা হয়ে থাকে বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হবে পানি।
এই পানি নিয়েই যুদ্ধ শুরু হবে, অথচ আমরা নিজেরা নিজেদের সুপেয় পানির আধারগুলোকে প্রতিদিন নষ্ট করছি। এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যথার্থ বলছেন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ এবং আজকের আলোচকবৃন্দ, যে আলোচনার অলরেডি সূত্রপাত হয়েছে, যেটি আমরা সবাই অবহিত আছি, এবং আজকে খুব সঠিকভাবে যে বিষয়টা আপনি তুলে নিয়ে এসছেন, প্রারম্ভিক বক্তৃতায় আপনি কিন্তু সমস্যাগুলো কোথায় এবং এর সমাধান যে দরকার সেইটি কিন্তু আপনার বক্তব্যে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আমি যেটি বলতে চাই যে পানি নিরাপত্তা, সো হোয়াট ডু উই মিন বাই দিস, এই যে যেটা বললাম নিরাপত্তা। এখন পানির নিরাপত্তা মানেই হচ্ছে যে পানি কেন প্রয়োজন সেইটি কিন্তু খুব গভীরভাবে আমাদের উপলব্ধিতে নিতে হবে। সেই পানির নিরাপত্তা যদি আমাদের বিধান করতে হয় তাহলে এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, এটা আমাদের প্রত্যেকটা সরকারের দায়িত্ব, এবং পুরো পৃথিবীর সকল যেখানেই আছি না কেন এটা কিন্তু সম্মিলিত একটা প্রচেষ্টা, এবং সবারই কিন্তু একটি কোঅপারেটিভ চিন্তা চেতনার এটা ফল। কিন্তু বাংলাদেশের কথাটা বলতে চাই যে বাংলাদেশের সমস্যাটা কোথায়। বাংলাদেশে বলবো একদিক থেকে ফরচুনেট যে আমরা বলি যে নদীমাতৃক দেশ, ঠিক আছে, নদীমাতৃক দেশ, এবং যে কথা উঠে এসেছে আমাদের প্রচুর নদী, পানির সম্পদ অনেক। তো ভূগর্ভস্থ যে পানির ব্যাপারটা, তাহলে ভূগর্ভস্থের উপর আমার নির্ভরশীলতা কেন? এইটি রক্ষা করার জন্য, আমার নদীগুলোকে রক্ষা করার জন্য এটা পাবলিক প্রপার্টি, আদালতও বলেছে। এখন গভর্নেন্স সিস্টেমে যেটি আছে আমাদের রাষ্ট্র এবং আমাদের যে আইনকানুন যেগুলো আছে, সরকারের যে প্ল্যানিং আছে, আপনি দেখছেন যে 2000 কি বলে যে 2100 যে ডেল্টা প্ল্যান, সেই ডেল্টা প্ল্যানও আমাদের কিন্তু সব কিছু আছে, তারপরও নদীগুলো দখল দূষণে আমাদের বিধ্বস্ত হয়ে যাচ্ছে। এটি অস্বীকার করার কোনো, আমার বক্তারাও এখানটা বলেছেন। আমাদের এটি নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে, নদী রক্ষা কমিশনও হয়েছে এবং তাকে বলা হয়েছে যে গার্জিয়ান। তারপরেও আমরা নদীর এই যে দখল দূষণ, এটা কিন্তু আমরা এখনও কাম্য পর্যায়ে, প্রত্যাশিত পর্যায়ে অর্জন করতে পারিনি। সেখানে আমাদের অবহেলা আছে। আমাদের যে এজেন্সিসগুলো আছে, যে গভর্নমেন্টের যে আইন প্রয়োগের যে জায়গাটা, তার আগে আছে গণসচেতনতা, জনসচেতনতা বৃদ্ধি, যে আমরা নদী দখল দূষণ করব না। কিন্তু সেই কথা যদি না শোনে, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে। সেই আইন প্রয়োগে চরম অবহেলা আছে। সীমান্তের যে আমাদের নদীগুলো, যেটা বলা হয়েছে 57টা নদী আমরা ওটা অ্যাকসেপ্ট করেছি, কিন্তু যেটা বলা হয়েছে যে যেটা বললেন আমাদের তুহিন, ডক্টর তুহিন যেটা বললেন যে 200 নদীর মতো, তো 200 নদী ঠিক আছে, এটি নিয়ে কিন্তু এটি আমাদের আবার অ্যাকসেপ্ট করতে হবে। সব কান্ট্রিগুলো যেগুলো আছে আমাদের, তারা যদি অ্যাকসেপ্ট করি যে 200 এটি আমরা আন্তঃসীমান্তের দেব, এই ক্রাইটেরিয়ায় নিয়ে আসবো, দ্যাট উড বি দেয়ার। কিন্তু আমরা 57ও যদি ধরি, তারপরে আমাদের ভারত একেবারে নিকটতম প্রতিবেশীর সাথে 54টা নদী আমাদের আছে। জি, আমরা সেইখানটায় কি দেখছি যেটা যে আমাদের যে প্রবাহটা তারা মানে একেবারে বিশেষ করে শুষ্ক মৌসুমে আমরা গঙ্গা চুক্তি আমাদের সাথে হয়েছে, তারপরেও কিন্তু আমরা কি তার পানির হিস্সাটা পাচ্ছি? যথাযথভাবে পাচ্ছি না। পানির হিস্সা না পাওয়ার কারণে যে সমস্যাটা আমাদের তৈরি হয়েছে, আমাদের নদী শুকিয়ে যাচ্ছে, নদীর দখলের প্রবণতাটাও কিন্তু চারিদিকে বেড়ে যাচ্ছে। তাহলে এই ব্যর্থতার দায় কাদের? জি, এই দায়টা খোঁজার চেষ্টা করব। অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, আন্তদেশীয় বা অভিন্ন 54টি নদীর পানির প্রবাহ নিয়ে আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ শুনতে চাই। কতখানি ন্যায্য হিস্সা বাংলাদেশ পাচ্ছে, প্রতিবন্ধকতা কোথায় এবং করণীয় কি? যদিও আপনি বলছিলেন যে 200টির উপরে আন্তঃসীমান্ত নদী রয়েছে। আন্তঃসীমান্ত নদী, হ্যাঁ, আন্তঃসীমান্ত নদী, যেমন রংপুর বিভাগে 18টি নদী স্বীকৃত, কিন্তু রংপুর বিভাগে 50টার বেশি আন্তঃসীমান্ত নদী। আমি এগুলোর পাড়েও গিয়েছি। এখন মানে আন্তঃসীমান্ত হিসেবে স্বীকৃত থাকলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে আমরা জোরে সোরে কথাটা বলতে পারি, কিন্তু আন্তঃসীমান্ত স্বীকৃত না থাকলে যে তারা পানি প্রত্যাহার করতে পারে এটা কিন্তু নয়। পানি প্রত্যাহার করবার কোনো অধিকার তাদের নেই। আর একটা বিষয় আপনি বলছেন যে আমরা কতখানি ন্যায্য হিস্যার ভিত্তিতে পানি পাচ্ছি। এখন ধরুন গঙ্গায় যে পানি পাচ্ছি সেই পানিও পর্যাপ্ত নয়, আবার সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে এসেছে, সেটা নতুন করে কি হবে সেটা একটু দেখবার বিষয়। 2011 সালে যখন তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্ত হয়েছিল, তখন কিন্তু নানা দিক থেকে নানান কথা হচ্ছিল নদীকে বাঁচিয়ে রাখার জন্য 20% পানি
রাখতে হবে, আর 40% পানি বাংলাদেশ, 40% পানি ভারত, এরকম কথা হচ্ছিল। যদি সেটার বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশে পানি আসতো 60%, যার 20% পানি থাকতো নদীটাকে বাঁচিয়ে রাখার জন্য, অর্থাৎ লবণাক্ত পানি যে উপরে উঠে আসছে সেটা যাতে আসতে না পারে সেজন্য ওই পানি। কিন্তু এখন কি হয়েছে, আপনি গজলডোবায় যান, তিস্তা ব্যারেজের উজানে পানিতে পরিপূর্ণ, আপনি ভাটিতে আসুন, পানি শুষ্ক। এমনকি এবছর ধরুন ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি নদী দিয়ে পার হচ্ছে, তারপর মানুষ হেঁটে হেঁটে নদী পার হচ্ছে। মানে আপনি বুঝতে পারছেন যে তিস্তার মতো একটা বড় নদী, সেই নদীটা কি করে একটা মৌসুমী নদীতে পরিণত হয়েছে। এবং এই মৌসুমী নদীতে পরিণত, এখন যেটুকু পানি আসে সেটুকু আপনি জানেন যে নদী শুধু উপর দিয়েই পানি আসে না, নিচ দিয়েও পানির একটা প্রবাহ থাকে। সেই পানি চুইয়ে চুইয়ে যেটুকু আসছে সেটুকুই এখন বাংলাদেশের প্রাপ্তি। আমাদের একটা তিস্তা সেচ প্রকল্প আছে, এই সেচ প্রকল্পটা 1,11,000 হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল। সেইটা কিন্তু কখনোই হয়নি, সর্বোচ্চ 90,000 হেক্টর জমিতে চাষাবাদ হতো, সেটা 2014 সালে ধরুন যে কমতে কমতে 1,000 হেক্টর পর্যন্ত নেমে এসেছিল। মানে তিস্তা নদীতে পানি মাপার যে যন্ত্রটা, কখনো কখনো সেই যন্ত্র মানে পরিমাপকের নিচে নেমে যেত পানির স্তর, অর্থাৎ আর পানির মাপজোখের কোনো ব্যাপার থাকতো না। তাহলে বুঝতেই পারছেন যে আমরা আসলে ন্যায্য হিস্যার ভিত্তিতে এখানে কোনো পানি পাচ্ছি না। ভারত যে আন্তঃনদী সংযোগ প্রকল্প হাতে নিয়েছে, এর ভেতর দিয়ে শুষ্ক মৌসুমের সমস্ত নদীর পানি তারা প্রত্যাহার করবে। যদি প্রয়োজন হয় বর্ষা মৌসুমের পানিও তারা আসতে দেবে না, সে কাজও তারা করতে পারবে। আমাদের যে পানি বাংলাদেশে প্রবেশ করে তার প্রায় 60% পানি আসে শুধু ব্রহ্মপুত্র দিয়ে, সেটি কুড়িগ্রাম দিয়ে প্রবাহিত। এই পানি প্রত্যাহারের আলোচনা চলছে চীনে, তারা এখনো পানি প্রত্যাহার করে নাই, তারা বিভিন্ন প্রকল্প নিয়েছে, যে প্রকল্পের মাধ্যমে হয়তো বিদ্যুৎ উৎপাদন হয়। এখনো কিন্তু ব্রহ্মপুত্রে প্রচুর পানি আছে। যদি ব্রহ্মপুত্র পানি প্রত্যাহার শুরু হয়, আর এই প্রত্যাহার শুরু হলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের চেহারাটা কি হবে সেটা একটু ভেবে দেখুন। আমরা যে ধরুন মাটির নিচের পানির উপর নির্ভরশীল হচ্ছি, এই ভূগর্ভস্থ পানি কত নিচে নেমে যাবে। আমি শুধু একটা হিসেব বলি আপনাকে, রংপুর তো পানির স্তর খুব বেশি নিচে নেমে যায় না, কিন্তু শুষ্ক মৌসুমে এখন নদীগুলোতে পানি না থাকার কারণে রংপুর বিভাগের নদ নদীর সংখ্যা কিন্তু 268টা। গতকাল আমরা বিভাগীয় আমরা কমিশনের কাছে তুলে দিয়েছি 268টা নদী, এর একটা নদীও ভালো নেই। বড় নদীগুলোতে যখন পানি থাকে না, তার শাখা নদীগুলো মরে যায়। যখন শাখা নদীতে পানি থাকে না এবং ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদ করা হয়, তখন কিন্তু পানির স্তর সঙ্গত কারণে আরো অনেক নিচে নেমে যায়। যেই পানি আগে 20 ফিটে পাওয়া যেত, সেই পানি এখন তুলতে হয় 60 ফিটে, কোথাও কোথাও 100 ফিটে এখন পানি উত্তোলন করতে হয়। অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, নদীমাতৃক বাংলাদেশে কেন পানির ভবিষ্যতের শঙ্কা দেখা দিয়েছে, দায় কার বলে আপনি মনে করেন? আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। আলোচনা করছি পানির নিরাপত্তা নিয়ে, শঙ্কার কারণ ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, নদীমাতৃক বাংলাদেশে কেন পানির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এবং দায় কার বলে আপনি মনে করেন, এই প্রশ্নটি বিরতির পূর্বে আপনার কাছে আমার ছিল। জি, এটা আসলেই একটু মানে আমি বলবো যে অনেক বাইরের দেশের মানুষকে বোঝানো যায় না। আমি যখন বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল ফোরামে কথা বলি, তাদের কথা হচ্ছে তোমাদের দেশে এত নদী, এত পানি আসে, তো তোমরা এত বৃষ্টি হয়, তো তোমাদের কেন সমস্যা? এবং যেটা আপনি সঠিকভাবে বলেছেন যে আসলে আমরা কেন পানি নিয়ে শঙ্কার জায়গা দেখছি, যেখানে আমাদের আসলে প্রাচুর্য থাকার কথা। এই সমস্যাটা আসলে তৈরি হয়েছে পানি ব্যবহার নিয়ে। একটা হচ্ছে যে আমাদের জনসংখ্যা বাড়ছে এবং পানির চাহিদা বাড়ছে, তার সাথে শুধু আমরা না, আমাদের আগের দুইজন সম্মানিত আলোচক বলেছেন যে আমাদের পানি আসে কিন্তু একটা বড় অংশ হচ্ছে দেশের বাইরে থেকে, অর্থাৎ আমাদের যে ক্যাচমেন্টের প্রায় 90%ই হচ্ছে আমাদের দেশের বাইরে, যেটা ভারত একটা অংশ, চায়না আছে, ভুটান এবং নেপাল, যেটি বড় তিনটি নদী, আমি যদি গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা বলি।
আমরা শুধু 10 ভাগ ক্যাচমেন্টের ধারণ করি। তো ওখানে যদি ধীরে ধীরে উত্তোলন বাড়ে এবং নদীর প্রবাহ কমে, সেটা আমাদের দেশে এফেক্ট করে। অন্যদিকে আমাদের যেহেতু ব্যাপক আমরা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি করছি এবং বিভিন্ন রকম আগে যে সমস্ত জায়গায় এগ্রিকালচার করতাম না সেখানে করছি, সেটার ফলেও কিন্তু আমাদের ডিমান্ডটা বাড়ছে। আর তৃতীয়ত যেটা, আমরা তার সাথে অনেকগুলি কাজ করছি যেটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। যেমন আমরা যে সমস্ত ইন্ডাস্ট্রি তাদেরকে ছাড়পত্র দেওয়ার সময় তারা যখন এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স নেয়, তারা বলে কিন্তু তারা এই পরিমাণ দূষণ করতে পারবে, এর বেশি হলে তাকে করা যাবে না, তাকে ইটিপি চালাতে হবে বা অন্য যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মধ্য দিয়ে তাদের আসলে যেতে হবে। তো সেইটা কিন্তু আমাদের দেশের বড় শহরগুলির আশেপাশে হচ্ছে না, এবং আমরা আহ, নদীকে দূষিত করছি। তার ফলে যে নদীর স্বাভাবিক প্রবাহ সেখানে বাধা হচ্ছে। এমনকি আপনি দেখবেন যে দুর্নীতি বা এটা এমন পর্যায়ে চলে গেছে, নদী আটকিয়ে মাছ চাষ করা হচ্ছে। মাছের সাথে কিন্তু নদীর কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার নেই, নদী থাকলে মাছ থাকবে, কিন্তু নদীর প্রবাহ বাধা দিয়ে আমরা অনেক জায়গায় দেখেছি খাল নদী প্রবাহ বাধা দিয়ে এইভাবে মাছ মাছ চাষ চাষ করা করছি। হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই নদীর যে স্বাভাবিক বিশেষ প্রবাহ করে সেখানে খালগুলো কিংবা ছোট সংকট করছি। নদীগুলোতে এই জি। অভিঘাতটা সবচেয়ে বেশি দেখা যায়, যে যেখানে স্থানীয় প্রভাবশালীরা সেখানে আপনার নদীর বিভিন্ন প্রবাহ আটকে সেখানে মাছ চাষ করার চেষ্টা করে। এখন যদি আরো দেখেন, অনেক জায়গায় কিন্তু বালু উত্তোলন হচ্ছে, সেইগুলি কিন্তু মানে যেটা বালু মহল আছে সেখান থেকে না, যার ফলে নদীর পাড় ভাঙছে। একটা বড় সমস্যা, নদী শুধু পানি প্রবাহ দিচ্ছে না, নদীর এই প্রবাহে যদি আপনার ব্যাঘাত ঘটে, অতিরিক্ত প্রবাহ আসে, নদীর পথ যদি সে ঠিক না থাকে, তখন বর্ষার পরপরই কিন্তু নদী ভাঙন হয়। আপনি তিস্তার কথা বলছিলেন, এখানে নদী ভাঙ্গন কিন্তু অত্যন্ত বেশি। যেভাবে আমরা দেখছি প্রবাহ ধীরে ধীরে কমছে, তো সেখানে বৃষ্টির পানি নদীর পানি যতটা সম্ভব আমাদের বর্ষাকালে আমাদের এটা ধরে রাখতে পারলে অন্তত কিছুটা হলেও আমরা সাশ্রয় পাবো, যেটা আমাদের কিন্তু ডেল্টা প্ল্যানে এবং ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানেও কিন্তু বলা হচ্ছে যে আমরা খাল বিল নদী নালা এগুলিতে যতটুকু পারি ধরে রাখি। অন্যদিকে এই যে দখল দূষণ কমাতে হবে, এবং অন্তর্নদীর যে চুক্তির কথা বলা হচ্ছে, ফারাক্কা চুক্তি কিন্তু আমাদের 25 বছর মেয়াদে, 2025 সালে কিন্তু আমাদের এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, 30 বছর মেয়াদি, সরি। তো এটা 25 সালে যখন শেষ হবে, আমাদের কিন্তু এখনই উদ্যোগ নিতে হবে এটা নবায়ন কিভাবে করব। পাশাপাশি তিস্তা এবং অন্যান্য বড় নদীগুলি, অনেক নদী আছে কিন্তু বড় নদীগুলির ইম্প্যাক্টটা আমাদের দেশে অনেক বেশি, এই নদীগুলিতে কিভাবে চুক্তি করা যায় সেই দিকটাও কিন্তু দেখতে হবে। সার্বিকভাবে কিন্তু আমাদের যে পরিকল্পনাগুলি নেওয়া হয়েছে এগুলি বাস্তবায়ন করা, শুধু পরিকল্পনা নিলে হবে না, বাস্তবায়ন যেটা করতে হবে। ডক্টর জি, ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, আমাদের নদ নদীগুলো ক্রমাগত দখল দূষণের শিকার হচ্ছে। বিভিন্ন সময় দখল দূষণকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হলেও আসলে আদতে তাদের বিরুদ্ধে সেরকম কঠোর কোনো ব্যবস্থা আমরা নিতে দেখছি না। সংকটটা কোথায় বলে আপনি মনে করেন? সংকটটা হচ্ছে যে প্রয়োগকারী সংস্থা যারা আছে তাদেরকে তো প্রয়োগে যেতে হবে। এখন যারা দখলদার তাদের হচ্ছে যে আপনার যেটা বলা হয়, এগুলোর অলরেডি রিপোর্টও কিন্তু এসেছে, গভর্নমেন্টের কাছে রিপোর্টগুলো আছে, পার্লামেন্টও এই রিপোর্ট দেওয়া হয়েছে। এখন এই বিষয়গুলো কেন যেন চেপে যাচ্ছি আমরা এগুলোর উপরে অ্যাকশনে যাচ্ছি না, অবহেলা আছে সেখানটায়। আবার এটার উপরে চাপও আছে। আমরা দেখেছি প্রশাসন যারা এগুলোকে উচ্ছেদ করবে, উদ্ধার করবে, তাদের উপরে চাপ আছে, তারা সাহসী হচ্ছে না অনেক জায়গায়। কারণ আপনি দেখবেন যে যত বড় 100 আমি কি বলে যে এজেন্সির নাম বলবো, বড় বড় বিকিয়েরা যারা আপনার বিভিন্ন কলকারখানা গড়ে তুলেছে, ইন্ডাস্ট্রিজ গড়েছে ঢাকার আশেপাশে, সেগুলো কিন্তু রিপোর্টে এসছে। এবং আমরা কিন্তু অনেক মেম্বার অফ দি পার্লামেন্ট একাধিক তারাও দখল করেছেন কোনো ইয়ে নিয়ে, সেগুলো কিন্তু আমার সময় আমরা তুলে দিয়েছি, তার উদাহরণও কিন্তু আছে। এবং রিকোয়েস্ট করার ফলে, বোঝানোর ফলেও কিন্তু অনারেবল এমপি, আমি 2-1 নাম জানি, তারা ওখান থেকে সরিয়ে নিয়েছেন তাদেরটা। এখন কথা হচ্ছে যে উন্নয়নের সাথে আমাদের কোনো বৈপরীত্য আমরা রাখতে চাই না। উন্নয়ন হবে নট অ্যাট দ্য কস্ট অফ দি রিভার্স অ্যান্ড দি পাবলিক প্রপার্টি অ্যান্ড দি ওয়াটার্স। সেটি যদি আমরা মনে করি, এটা হলো বেসিক নিয়ম। কারণ পানি না থাকলে আমরা বাঁচব না, আমাদের অস্তিত্ব টিকবে না। সেই জায়গাটায় আমরা যদি মনে করি, যেটি আপনি বললেন, একটা সমন্বয়হীনতা আছে, একটা
আমি যেটা বলবো যে পেশি শক্তির যাদের খুব জোর আছে, অধ্যত্ব অনেক যাত্রায় অনেকখানি এটা আছে এবং আমরা এটাকে দমন করতে পারিনি। কিছু কিছু আমরা বলেছি যে 65,000-এর যখন তালিকা আনলাম, সেই 65,000-এর তালিকা 2018-19-এ আনার পরে আমরা কিন্তু তার প্রায় 30,000-এর মতো উচ্ছেদ করছি, কিন্তু আর কিন্তু এগোয় নেই। সেই জায়গাটা সেখানেই কিন্তু পড়ে আছে, থেমে আছে। যে এজেন্সিগুলো আছে, বিশেষ করে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তাদের কিন্তু এটা মূল দায়িত্ব, এবং ওয়াটার রিসোর্স মিনিস্ট্রির, যে আমাদের পানির নিরাপত্তাটাকে বিধানের জন্য যে সংখ্যাগুলো তৈরি হয়েছে, নদ নদী খাল বিল যেগুলো উপর্যুপরি দখল হয়ে গেছে, সেগুলো উদ্ধারের জন্য তাদেরই কিন্তু এগিয়ে আসতে হবে। তা নাহলে তো মানে যে ওয়াটারের যে ভান্ডার সেটি তো আর থাকছে না। ফলে সেই জায়গাগুলোতে আমি বলবো যে প্রযুক্তির ব্যবহার করে আমরা এখন স্টাডিগুলো করতে পারি। হাইড্রোলজির নিয়ে আমাদের করতে হবে, অ্যাট দ্য সেম টাইম মরফোলজি, হাইড্রোমরফোলজিক্যালি স্টাডিটা করতে হবে। সুপ্রিম কোর্টের যে আদেশগুলো দিচ্ছে এগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। ফলে ঘটনা যেখানে আছে, মাঝখানে আমরা দুই একটা বড় প্রজেক্ট নিচ্ছি, সেগুলো কিন্তু বিচ্ছিন্নভাবে আমরা নিচ্ছি, কিন্তু বেসিন ভিত্তিক যে অ্যাপ্রোচ আমাদের দরকার, এই অ্যাপ্রোচ দ্যাট ইজ কোয়াইট অ্যাবসেন্ট। আর আইনের যে প্রয়োগ, যারা দখল করে আছে তাদের বিরুদ্ধে এই প্রয়োগ হচ্ছে না। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। দেশের নদ নদী রক্ষায় যে ধরনের উদ্যোগ দরকার তা আমরা দেখছি না, উল্টো জলাভূমি এবং নদ নদীগুলো ক্রমাগত হারিয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় দেশের নদী এবং পানির আধারগুলোকে রক্ষায় করণীয় কি? আচ্ছা, ধন্যবাদ। আসলে বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে আমাদের নদী বাঁচবে না, কারণ আমাদের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে নদী যাদের হাতে দেখভাল করবার দায়িত্ব আছে, আমরা যদি বলি জেলা প্রশাসকের কথা বলি, আমরা যদি ইউনো এসিলেন্টদের কথা বলি, তারা এত কাজে থাকেন, তারা এই কাজ করে আর নদীর জন্য আলাদা সময় তারা করতে পারে না। এক। দুই নম্বর হচ্ছে, কেউ যদি নদী উদ্ধার করতে যান তাহলে অনেকগুলো বিড়ম্বনা আছে, এই বিড়ম্বনার দায়টা কেউ নিতে চান না। দুই, এই দখলদাররা সাধারণত প্রভাবশালীদের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক কোনো মতবিরোধ থাকে না, সমস্ত রাজনৈতিক দল একসাথে হয়, ফলে সর্বদলীয় একটা জোট হয়। এই সর্বদলীয় জোট পুলিশ প্রশাসন এবং আমাদের এই উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসন সবাই মিলে তখন একটা পক্ষ হয়ে যায়, নদীর পক্ষে আসলে কেউ থাকে না। একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখুন, আমাদের এই দেশের নদীগুলো বিভিন্ন ভাবে ব্যক্তির নামে লিখিত হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখুন এটা কি করে উদ্ধার করতে হবে, এই উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে যারা উদ্ধার করবেন তারা কোনো ধারণাই রাখেন না। তারা কেউ কেউ মনে করেন যে নদী একসময় ব্যক্তির নামে লিখে দেওয়ার আইন ছিল, তারা মনে করেন নদী ব্যক্তির নামে রেকর্ড হলে সেটা আর থাকে না, সেটা ব্যক্তির নামে হয়ে যায়। 1950 সালের প্রজাস্বত্ব আইন, দেশ স্বাধীন হওয়ার পরের আইন এবং বর্তমান যে আইন এবং আমাদের সংবিধান, আমাদের পানি আইন, ভূমি আইন, কোনো আইনেই কিন্তু নদীর শ্রেণী পরিবর্তন করবার কোনো সুযোগ দেওয়া হয় নাই। তাহলে যেটা একটা জনগণের সম্পত্তি, এখানে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার আছেন, তার প্রতি আমাদের সারা দেশের নদী কর্মীদের গভীর শ্রদ্ধা, কারণ তিনিই প্রথম সারা দেশের মধ্যে একটা জাগরণ তৈরি করেছিলেন যে নদী কখনো কারুর নামে লিখিত হয় না, যে অবস্থায় যখনই লিখিত হোক না কেন এই নদী উদ্ধার করতে হবে। বাংলাদেশে আমি যদি আপনাকে বলি, নৌ পরিবহন মন্ত্রণালয় যে কাজ করে, তারা ধরেন যে খনন করে, খননের নামে একটা জোচ্চুরি হয়। আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের কথা বলি, তারা তো আমাদের চোখের সামনে শত শত নদীর মুখ বন্ধ করে দিয়ে নদী মেরে ফেলেছে। বিএডিসির কথা বলি, তারা নদী খনন করে, খাল বানায়, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ খাল বানায়। আমাদের যদি জেলা প্রশাসন বলি, অনেক নদীকে তারা লিজ দেয়, ব্যক্তির নামে লিখে দেয়, কবুলিয়াত দেয়, নানান ফরম্যাটে নদী দেয়। তাহলে আমাদের পরিবেশ অধিদপ্তর এই নদী দেখভাল করবার কথা, পরিবেশ অধিদপ্তর দেখে না। তাহলে ভূমি অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, আমাদের কৃষি মন্ত্রণালয়, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের অভিন্ন নদী নিয়ে কাজ করে না। আইন মন্ত্রণালয়, যার অধীনে আমাদের রেজিস্ট্রি হয় জমি, হ্যাঁ, এই যে সবাই মিলে কেউ নদীর পক্ষে, সবকিছুকে গুরুত্ব দিয়ে আমাদের নতুন করে নদী রক্ষার একটা প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে, তবেই আমরা মনে করি নদী রক্ষা পেতে পারি। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, আন্তর্দেশীয় নদীগুলোতে পানির প্রবাহ ঠিক রাখতে করণীয় কি? অভিন্ন নদ নদীগুলোর পানির ন্যায্য হিস্সা কিভাবে নিশ্চিত করতে পারে বাংলাদেশ? দেখুন, আমাদের যে নদীর মানে যে চুক্তিটা হয়েছে, মানে যদি ফারাক্কা চুক্তির কথা বলি, এটাই শুধু ভারতের সাথে, অর্থাৎ দুইটি দেশের সাথে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি মেকং বা অন্যান্য জায়গায় কিন্তু বেসিন ওয়াইজ ওয়াটার ম্যানেজমেন্ট হয়, অর্থাৎ নদীর সেই আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিম একদম সমুদ্রে যাওয়া পর্যন্ত আসলে পুরোটাই ম্যানেজ
করার জন্য চুক্তি বা দেশগুলি এর সাথে সংশ্লিষ্ট দেশগুলি কাজ করে, কিন্তু আনফরচুনেটলি আমরা বেসিন ওয়াইজ ওয়াটার ম্যানেজমেন্টে যেতে পারিনি, কান্ট্রি কান্ট্রি চুক্তি হচ্ছে, যার ফলে কিন্তু আমরা পুরো বেসিনে কতটা পানি আসে এবং তার ন্যায্য প্রাপ্য সংশ্লিষ্ট দেশের কতটা হওয়া উচিত সেটা নির্ধারণ করতে পারছি না। এক একটা দেশ তার মতো করেই সেটা দাবি করছে বা করছে। এবং দ্বিতীয় হচ্ছে, ফারাক্কা ছাড়া আর কোনো চুক্তি আমরা এই স্বাধীনতার এতগুলি বছর পরও কারোর সাথেই করতে পারিনি। তো এই ব্যর্থতা কি কূটনীতিক নাকি অন্য কিছু, সেটা অবশ্য অনেকটা গবেষণার বিষয়। তো অভিন্ন নদীর এই ব্যাপারটা যেমন আছে, তবে তো অন্যদিকে নদী রক্ষা করাও একটা দায়িত্ব, যেমন নদীর পার রক্ষা করা। আমরা অনেক ক্ষেত্রে দেখি পার ভেঙে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে বন্যার সময় কিন্তু অনেক বেশি ডিজাস্টার নিয়ে আসে। তো নদীর এই যে মাল্টি ইউজ এবং কৃষি কাজে ব্যবহার করছি, নদীর ক্ষেত্রে আমরা সেখানে আমাদের পরিবেশকে রক্ষা করছি, নদীর ফ্লো আমাদের ফিশারিজের জন্য দরকার, অর্থাৎ বহুবিধ ব্যবহার আছে। এই জন্য একটা সমন্বিত বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চ পর্যায়ে একটা কমিটি হওয়া দরকার। যেমন ডক্টর মজিবুর রহমান উনি বলছেন যে নদীর ফ্লাড প্লেন, যখন আপনি ল্যান্ডে যাবেন তখন কিন্তু এটা আর বিআইডব্লিউটি বা নদীতে থাকে না, এটা চলে যায় ভূমি অধিদপ্তরে। তো এই ক্ষেত্রে এই জন্যই বললাম যে পানি সম্পদের জন্য একটা শক্তিশালী এই ব্যবস্থাপনা, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ হিসাবে এটা খুবই জরুরি। ধন্যবাদ। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, পানির ভবিষ্যৎ নিরাপত্তায় আপনার পরামর্শ কি, কার কি করণীয় আছে বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি যে ডিপার্টমেন্টগুলো অলরেডি তৈরি হয়ে আছে এবং তারপরে অলরেডি আছে, এদের দ্বারাই সম্ভব। তো ডিপার্টমেন্টের কোনো দোষ নেই, আইন কানুনও আমাদের যথাযথ আছে, আমাদের যে কনস্টিটিউশনাল যে রাইটস সেটা স্বীকৃত, এবং আইন প্রয়োগের যে সৎ সাহসিকতা এবং জবাবদিহিতা গণমুখী যে একটা আচরণ তারা করবে, এইটি তাদের মধ্যে নেই। দের ইজ কোয়াইট অ্যাবসেন্ট অ্যাট অল লেভেল, আই ক্যান টেল। এবং দিনে দিনে এটা ডেটোরেট করে গেছে। স্বচ্ছতা, জনদায়বদ্ধতা সৃষ্টির যে একটা ব্যাপার, এটা খুবই জরুরি এদের মধ্যে। তা না হলে আপনি এই ধরনের কমিশন আরও 10টা করতে পারবেন। আইন কানুন যথেষ্ট আছে, আমাদের পলিসি প্ল্যানিং দোজ আর দেয়ার। এখন অ্যাকশন ওরিয়েন্টেড আমাদের ওরকম পার্সোনালিটি দরকার, লোক দরকার, আইনের প্রয়োগ দরকার। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো ইম্পর্ট্যান্ট, আমরা যেটা দেখছি যে সাধারণ কর্মকর্তারা যারা এখন কাজ করছেন, বা ইঞ্জিনিয়ারিং বলুন অথবা প্রশাসনে যারা আছেন তারা বলুন, তাদের সদিচ্ছার যেমন প্রয়োজন আছে, এইটি আমরা আগেও যদি আমি করি, এটা আমাদের এখন জনপ্রতিনিধি যারা, আইন প্রণেতা যারা, তাদের কিন্তু বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়ের হেড যারা রয়েছেন, মাননীয় মন্ত্রী বাহাদুরগণ, এটা কিন্তু প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা যে প্রতি সপ্তাহে যেভাবে ক্যাবিনেটে একটা মিটিং হয়, ঠিক ওই মিটিংয়ে যেটা আমরা চিঠিও লিখেছিলাম আমার সময়, আমরা ওইটা কিন্তু এখনও দেয়নি। সেরকম একটা জায়গায় দেশের নদ নদীর কোথায় কার উপর কোন দায়িত্ব আছে, করলো কিনা, তার জবাবদিহিতা এটা নেয়ার জন্য, এবং একটা পিকচার ওখানে তুলে ধরবে এবং আলাপ আলোচনা হবে। সেরকম জায়গায় যদি না যাওয়া হয়, তাহলে আমার মনে হয় আমরা আরও 10টা প্রতিষ্ঠান করতে পারবো, কিন্তু লাভ হবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, সারা দেশে ছড়িয়ে থাকা নদ নদীগুলোই বাংলাদেশের প্রাণ, শুধু পান করার জন্যই নয়, জীবন ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখার পাশাপাশি কৃষি, শিল্পায়ন, উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যই পানির নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই। অথচ নানানভাবে পানির আধার দেশের নদ নদী ও জলাভূমিগুলোকে নির্বিচারে দখল করা হচ্ছে, দূষণ করা হচ্ছে, বাদ দিয়ে নদীগুলোকে শুকিয়ে আবাসন সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর অন্যায্যভাবে আন্তঃসীমান্ত নদীগুলো থেকে পানি প্রত্যাহার করায় দেশের নদীগুলোর পানির প্রবাহ দিন দিন কমছে। আর এভাবে চলতে থাকলে দেশ এবং দেশের মানুষের অস্তিত্ব মহাসংকটে পড়বে। আজকে আলোচকরা যেমনটি বলছিলেন, দেশে পানির ভবিষ্যৎ সুরক্ষার জন্য নদ নদীগুলোকে বাঁচাতে হবে, জলাভূমিগুলো রক্ষা করতে হবে। নদ নদী এবং জলাভূমি রক্ষায় দেশে যে আইন আছে, সেই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন, জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বকে নদ নদী ও জলাভূমির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হতে হবে এবং এগুলো রক্ষায় সমন্বিতভাবে কাজ করতে হবে। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের নামে নদ নদী জলাভূমি লিজ দেওয়ার সুযোগ বন্ধ করতে হবে। দখল দূষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আন্তঃসীমান্ত নদীতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কার্যকর চুক্তি করতে হবে। কূটনৈতিক তৎপরতা ও সক্ষমতা বাড়াতে হবে। তবে সবার আগে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে আন্তরিক এবং সক্রিয় হতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।